আমিনুল হক পলাশ বাংলাদেশের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তা, যিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে। ওই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের আগে তিনিও বক্তব্য রাখেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, আওয়ামী লীগের ভবিষ্যৎ, নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ এখন বিশেষ গুরুত্ব বহন করছে। আজ এসব বিষয় নিয়েই আমরা কথা বলবো আমিনুল হক পলাশের সঙ্গে এবং পলাশের কাছে জানতে চাইব শেখ হাসিনার বক্তব্য, সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, ওখানে উপস্থিত অন্যান্যদের বক্তব্য এবং কত মানুষ আসলে এই আয়োজনটি দেখলো এবং এটা কি আসলে জুলাইকে 5ই আগস্টকে যে দ্বিতীয় বার্ষিকী পালন করছে সরকার, জামায়াত এবং এনসিপি মিলিয়ে, তাকে কি ম্লান করে দিয়েছে কিনা শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। চলুন কথা বলা যাক আমিনুল হক পলাশের সঙ্গে। ধন্যবাদ আমিনুল হক পলাশ। আপনি আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর প্রেস কনফারেন্সে আপনি ছিলেন, আপনি একজন বক্তা ছিলেন। আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, কারণ আপনার সবটুকু আমরা শুনতে পাইনি। আপু, আমি মূলত আমার যে বিষয়টা ছিল যে বাংলাদেশের যে আপনার টেরোরিজমের যে উত্থান, মানে জঙ্গিবাদের যে একটা নতুন করে রিসার্জেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে হচ্ছে আলোকপাত করা। কারণ এই জিনিসটা নিয়ে শুধুমাত্র জাস্ট এখানে বলা না, আমি বিভিন্ন সময় আর্টিকেল লিখেছি, এটা নিয়ে ভিডিও বানিয়েছি। কারণ দেয়ার ইজ আপনার হচ্ছে কনক্রিট এভিডেন্স ওভার দেয়ার যে বাংলাদেশে আসলে হচ্ছে এই জঙ্গিবাদের একটা পুনরুত্থান ঘটেছে এবং এটার সাথে খুব ক্লোজলি কানেক্টেড হচ্ছে আমাদের এই জুলাই আগস্টের যে ওই সোকল্ড মুভমেন্টটা। আমি কেন বলছি, ধরেন খুব রিসেন্টলি বেশ কিছু আইডি পাওয়া গেছে, এটা তো একটা সরাসরি থ্রেড। আপনারা জানেন বেশ কিছুদিন আগে তেহরিকে তালেবান পাকিস্তানের সাথে কানেক্টেড বেশ কিছু ডিফেন্স ফোর্সের অফিসারদের অ্যারেস্ট হওয়ার কথা শোনা গেছে, যদিও সরকার থেকে স্বীকার করা হয় না, বাট অ্যারেস্ট করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের মিলিটেন্ট আউটফিটের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। আপনার প্রকাশ্যে হচ্ছে আমরা খিলাফতে দাবিতে মিছিল দেখেছি, হ্যাঁ, হিজবুত তাহরির মিছিল করেছে। এবং লাস্ট যদি আপনি দেখেন যে গত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের সময় ধরুন হচ্ছে বিভিন্ন দেশের পতাকা টানানো একটা নিয়মতান্ত্রিক কালচার, একটা আনন্দের উপলক্ষ। এবারই আমরা দেখলাম যে সেই ওয়ার্ল্ড কাপের সময়ও আরবি হরফ সম্মিলিত আপনার হচ্ছে পতাকা দিয়ে মিছিল করা, এটা নিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন চালানো। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি হয়ে আসছে, যে ইউনুসের সময়ও বলা হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেটা বিরুদ্ধে কোনো ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেই। আপনি দেখেন ক্যাটাগরিক্যালি সালাউদ্দিন সাহেব বলে যাচ্ছে যে বাংলাদেশের কোনো মিলিটেন্সি নেই। সো একদম সেম ব্লুপ্রিন্ট অ্যাকশন যেটা 2001 থেকে 2006 আমরা দেখতে পেয়েছি। যে তখনও আপনার মনে আছে যে 2001 বাংলাদেশে আমি নিজে মনে আছে মিছিল শুনেছিলাম যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, হ্যাঁ, এরকম মিছিল হয়েছে। বাংলা ভাইকে মিডিয়া সৃষ্টি করেছে এবং পরবর্তীতে কি হয়েছে এটা সবাই জানে। তো এই যে একটা আপনার হচ্ছে আশঙ্কা যেটা জিনিসটা, যেটা বাস্তব। কারণ একটা আইডি তো ধরেন হচ্ছে আপনার হঠাৎ করে পাওয়া যায় এরকম না। তার মানে বর্তমান যে জঙ্গি আউটফিট গুলো কাজ করেছে তারা আসলে টেকনোলজিক্যালি এতটুকু অ্যাডভান্স হয়েছে যে তারা আপনার হচ্ছে আইডি প্রডিউস করছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এবং বরিশালের 3 জন তো আহতই হইল। তো এই জিনিসটা আসলে অ্যাটেনশন দরকার, যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট বা বর্তমান অথরিটি ডিনায়াল মোডে গিয়েছে। সো দ্যাট ওয়াজ মাই কোর আপনার হচ্ছে ইন্টেনশন যে আমিনুল হক পলাশ এই বিষয়টা নিয়ে কথা বলে এরকম একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী, নির্বাসিত নেত্রী বক্তব্য দেবেন এবং মানুষ স্বভাবতই তার কথা শুনতে চাইবে, কিন্তু আপনি এই পয়েন্টটা কেন মেক করতে চাইছিলেন? এটা কি আসলে আমাদের ভূ রাজনৈতিক সম্পর্কের কারণে, অথবা বাংলাদেশ অস্থির হলে পুরো সাবকন্টিনেন্ট অস্থির হয় এবং বাংলাদেশে যদি অস্থিরতা, বিশেষ করে জঙ্গিবাদের উত্থান হয়, তাহলে এত বড় একটি জনগোষ্ঠী বিপদে পড়ে? কারণ তাদের বিরাট সংখ্যক জনগণ বাইরে কাজ করে, বিভিন্ন দেশে কাজ করে, এটা একটা নেতিবাচক এফেক্ট পড়ে। আমি জানি না আপনি কি এটাই বুঝাতে চেয়েছিলেন? এক্স্যাক্টলি তাই। এবং দেখেন, আমি যেটা বলছিলাম শুরুতে, যে এই জঙ্গিবাদের উত্থানের এই বিষয়টা কিন্তু আসলে হচ্ছে জুলাই আগস্টের সাথে ক্লোজলি কানেক্টেড। কেন কানেক্টেড? আপনি দেখেন যে জুলাই আগস্টে ধরুন আপনি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে একটা গভর্নমেন্ট ওভারথ্রোন হইলো, একটা আন্দোলন বা যে কোনো ভাবেই হোক না কেন, এর পরবর্তীতে যে গভর্নমেন্টটা ফর্ম করেছে তারা জঙ্গি লিডারদের কেন ছেড়ে দিল, বা টার্গেট করে ওই জেলগুলাতেই কেন হচ্ছে আক্রমণ করা হয়েছে যেখানে হচ্ছে জঙ্গি লিডাররা ছিল। জসিমউদ্দিন রাহমানি, মুফতি হারুন নিজারের মতো লোকজন হচ্ছে আপনার প্রকাশ্যে আসছে। সো এই জুলাই আগস্টের যে আন্দোলনটা ছিল, যেটা যে আসলে একটা কনস্পারেসি ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এবং এখানে অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ যে ওয়ার্ক করেছে, সেটা কিন্তু এই জঙ্গিবাদের ইস্যু থেকে এভিডেন্ট।
এবং এর কারণেই তো পরবর্তীতে ইউনুস গভর্নমেন্ট পারে নাই, বর্তমান তারেক রহমানও পারছে না তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে। আপনি দেখবেন মুফতি হারুন এজাহার, এটা প্রমাণিত সত্য, তার মাদ্রাসায়, তার নিজের মাদ্রাসায় বোমা বিস্ফোরণে হচ্ছে স্টুডেন্ট মারা গিয়েছিল, সেই ব্যক্তি এখন তারেক রহমানের কাছে হচ্ছে বই দিচ্ছে। সো এজ এ হোল কিন্তু এটা আমরা নর্মালি অনেকেই বলে ধরুন হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক কিনা জঙ্গিবাদ, বাট আপনি জিনিসটা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছেন যে 18 কোটি মানুষের একটা লিমিটেড দেশে আপনি এখানে যদি জঙ্গিবাদ হয়, আমরা অলরেডি হচ্ছে রোহিঙ্গাদের ওই জায়গায় একটা বড় ক্রাইসিস, সেখানে হচ্ছে জঙ্গিবাদের বিস্তার করছে। আমাদের পার্বত্য অঞ্চলগুলো হচ্ছে বিভিন্ন ইস্যুতে আপনার হচ্ছে আপনার উত্তেজিত অবস্থা হচ্ছে, বিভিন্ন সময় হচ্ছে কিন্তু আমরা সেখানে টেনশন দেখতে পাচ্ছি। তো এজ এ হোল যদি আপনি যেটা বললেন যে আমাদের এই ভূ রাজনৈতিক পরিস্থিতি, রিজিওনাল সিকিউরিটি এট দ্য সেম টাইম, এই যে এই আপনার হচ্ছে জুলাই আগস্ট পরবর্তী সময় যে জিনিসগুলো ঘটেছে সেটা যে আসলেই বাংলাদেশকে একটা মানে বিপরীতমুখী যাত্রার দিকে নিয়ে গেছে, সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য এবং সেটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে যেহেতু এই তথ্যগুলা বাংলাদেশের মিডিয়াতে আসলে সেভাবে আলোচিত হচ্ছে না, এবং আলোচিত হলেও গভর্নমেন্ট ফুলি ডিনায়াল মোডে আছে, সো দে আর ফ্যাক্টস, সেই জিনিসটা আমি হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং আপনার হচ্ছে জার্নালিস্টদের কাছে আসলে তুলে ধরতে দিয়েছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে এটা রাইট টাইম। আপনার বক্তব্যে আপনি যেটা বলতে চেয়েছেন, আমার ধারণা শেখ হাসিনা তার বক্তব্যে সেটি টাচ করেছেন, উনি সেটা বলেছেন। এবং এই 2024 সালের আগস্টে ক্ষমতা কিভাবে দখল হয়েছে এবং ক্ষমতা কাদের হাতে গেছে উনি সেটা স্পষ্ট বলেছেন। শেখ হাসিনা প্রায় 2 বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে এসে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি তার যে নেতাকর্মী আছেন তাদের সঙ্গে যে তার প্রতিনিয়ত যোগাযোগ হয়, সেটা মানে তখন তিনি বলেছেন তিনি 4টি দাবি জানিয়েছেন এখান থেকে, আজকের বক্তব্য থেকে আমরা যতটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং রাজনীতি উন্মুক্ত করা, তার দেশে ফেরা এবং মানে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। মূলত যদি আমি মানে টেকিংস নেই, এই 4টাই উনি দাবি করেছেন। দেশে ফেরার কোনো দাবির মাঝে না, মানে ওইটা ওনার হচ্ছে ওই দাবিগুলো হচ্ছে খুবই লেজিট কোশ্চেন, যেটা করতে হবে। সেটা উনি দাবি হিসেবে বলেন নাই, কিন্তু উনি বলেছেন আমি ফিরে যাব। সো উনি ফিরে যাবে, এটা ফিক্সড। আমি ধরে নিচ্ছি, কারণ তার তো আসলে মানে যাবেন কিভাবে, ওনার তো পাসপোর্ট নেই, ওনার মানে পাসপোর্ট নেই, মানে পাসপোর্টটা এই মুহূর্তে মানে আছে কিনা বা বাতিল করেছে কিনা আমরা সেটা জানি না। বাতিল করা হয়েছে, আমি রিমেম্বার যে ওটা বাতিল করা হয়েছে, ওটা প্রজ্ঞাপন জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, তাহলে উনি যাবেন কিভাবে? এটি একটি আপনার কাছে প্রশ্ন, কিভাবে যাবেন, এটা একটি কথা। আরেকটি হচ্ছে অনুষ্ঠান স্থলে আপনি অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন, বক্তব্য দেওয়ার কথা ছিল, তার বক্তব্য, তার আত্মবিশ্বাস, রাজনৈতিক প্রস্তুতি দেখে আপনার কি মনে হয়েছে এটি কি শুধু দেশে ফেরার ঘোষণা নাকি আওয়ামী লীগের সংগঠিত রাজনৈতিক প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক সূচনা? আমি আমার কাছে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন, তাহলে আমি আপনার লাস্ট অংশটা আসলে কোট করতে চাবো, যে ওনার মানে প্রত্যাবর্তনে আনুষ্ঠানিক সূচনা এটা বলা যেতে পারে। কারণ যেমনটা আপনি বলেন যে 2 বছরে আপনার হচ্ছে উনি এই প্রথমবারের মতো হচ্ছে সরাসরি কথা বলেন এবং কিছু কোয়েশ্চেনও নিয়েছেন। তো আপনার দেখেন ওভারঅল জিনিসটা যদি আপনি দেখেন, মানে আত্মবিশ্বাসের এই কথা শুধুমাত্র আমার কাছে না, আমি ধরেন আমি উপস্থিত ছিলাম মানে অনলাইনে কানেক্টেড থাকলেও, বাট আসলে ওই ভাইবটা ছিল সবাই, আপনারা নিশ্চয়ই কানেক্ট করতে পেরেছেন যে উনি যেমন 15 আগস্টের কথা বলার সময় যেন ইমোশনাল হয়েছিলেন এবং কোয়েশ্চেনের সময়ে উনি প্রত্যেকটা জিনিস টাচ করেছেন। হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট। সজীব জয় ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট ইন কোয়েশ্চেন এবং আনসার। দেখেন আপনার হচ্ছে জয়কে যে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমেরিকা তো তাদের পক্ষে, তাইলে কি হবে, উনি কিন্তু খুব চমৎকার ভাবে আনসার করেছেন যে ডিপ্লোমেটিক্যালি ভাষা অনেক ল্যাঙ্গুয়েজ হয় এবং এটা চেঞ্জ হইতে সময় লাগে না। সো আপনি যদি অ্যাজ এ হোল বলেন যে অবভিয়াসলি এটা হচ্ছে ওই যাত্রার একটা শুরু, এবং এই যাত্রাটা তো ধরুন লম্বা সময় ধরে চলে আসছে এবং ধারাবাহিক ভাবে কিন্তু গ্রাজুয়ালি ডেভেলপ করেছে। কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে হচ্ছে যেটা শেখ হাসিনা নিজে ক্লিয়ার করেছে যে ওনার তো আসলে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল না, উনি টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল, পুরো জিনিসটা আসলে একটা আপনার হচ্ছে বিভ্রান্তিমূলক ভাবে করা হয়েছে। হ্যাঁ, তো এর পরবর্তীতে ধরেন হচ্ছে পুরো বাংলাদেশটাই তো আসলে হচ্ছে আমাদের ওই বিরুদ্ধ পক্ষের, এটা আওয়ামী লীগ বিরোধী না, দেশ বিরোধীর হাতে চলে গেছে। সো ওই জায়গা থেকে জার্নি শুরু করে ডে বাই ডে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলা, দেশের মানুষজনের সাথে কথা বলা, এবং অবভিয়াসলি যে কথাগুলো হয়তো প্রকাশ্যে বলা যায় না, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার বলেন, জার্নালিস্ট বলেন, প্রত্যেকের সাথে কথা বলে যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা দরকার, পলিটিক্যাল অ্যাক্টিভিজম যেটাকে বলে, এটা কিন্তু নেত্রী গ্রাজুয়ালি ধাপে ধাপে হচ্ছে পর্যায়ে। কারণ ইনিশিয়ালি উনি ইমেল ইন্টারভিউ দিয়েছেন, এরপরে কিন্তু রয়টার্সের সাংবাদিকের সাথে সরাসরি কথা বলে ইন্টারভিউ দিচ্ছেন। সো আমি একটা আসলে ক্রোনোলজি দেখতে পাচ্ছি, উনি ধারাবাহিকভাবে ওনার গোলটা খুব ফিক্সড যে উনি ডিসেম্বরে ফিরবেন এবং
এই গোলটার জন্য উনি ধারাবাহিকভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে এগিয়ে যাচ্ছেন, এবং ফর শিওর যে আওয়ামী লীগকে ওভাবে উনি হচ্ছে ঐক্যবদ্ধ করছেন, যার আপনার হচ্ছে উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের চরম নির্যাতন নিষ্পেষণ সত্ত্বেও কিন্তু হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে উদ্বুদ্ধ, তারা মাঠে মানে এর শত সীমাবদ্ধতার মাঝে মিছিল করছে, নেত্রী আসার ব্যাপার হচ্ছে আহ্বান জানাচ্ছে। আপনি যদি জাস্ট আজকে ভিউগুলো দেখেন, মানে আনপ্রেসিডেন্ট, আমার মনে হয় না যে সাম্প্রতিক সময়ে কোনো ধরনের কোনো ইভেন্টে, নট অনলি লাইক পলিটিক্যাল, কোনো ইভেন্টে এত হিউজ এঙ্গেজমেন্ট হয়েছে। সো কত হয়েছে আপনারা কি লাস্ট পর্যন্ত আপনি দেখছিলাম হচ্ছে লাইভ ভিউ মানে অ্যাক্রস দা আপনার হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম যতগুলো আমি দেখেছি, কারণ অনেকগুলো প্ল্যাটফর্ম কভার করেছে, দ্যাট ওয়াজ 31 মিলিয়ন। মানে আমি যতটুকু এই টপ টায়ারের কয়েকটা যতটুকু কানেক্ট দেখতে পেয়েছি, যে রয়টার্স বলেন বা যারা বলেন, 31 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 3 কোটি 10 লক্ষ। হ্যাঁ, সো মানে এটা এই যে আমি সাম্প্রতিক সময়ে আসলে এই ধরনের হচ্ছে এঙ্গেজমেন্ট বা পলিটিক্যাল একটা এক্সাইটমেন্ট সকলের মাঝে বা একটা এনথুজিয়াজম সকলের মাঝে ওনার বক্তব্য, এই জিনিসটা উনি তৈরি করতে মানে ওটা 3 কোটি 10 লক্ষের মাঝখানে আমরা 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 অনলাইনে দেখতে পাচ্ছি যে মানে ডাস্টবিন শফিকের নামও দেখতে পেয়েছি, ইভেন তারেক রহমানের নামও দেখতে পেয়েছি। এটা কতখানি সত্য বলে আপনার মনে হয়? এটা তো ধরেন হচ্ছে যে স্পেকুলেশন মানে করা আসলে ঠিক হবে না, কোনটা কতটুকু সত্য। কোনো সময় হচ্ছে লাইফ হয়তো যে নিয়েছে সে দেখতে পাবে, বাট মানে আলটিমেটলি যে ওই জিনিসটা দেখেন খুব ইন্টারেস্টিং, যে গভর্নমেন্ট সকল জায়গা থেকে আপনি জাস্ট একটা জিনিস দেখেন, যে কোনো একটা প্রোগ্রামের মানে সিরিয়াসনেস, গুরুত্ব কতটুকু, সেটা যারা প্রোগ্রাম করছে হোস্টের থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বিরুদ্ধ পক্ষ কি ধরনের হচ্ছে আপনার ইনিশিয়েটিভ নিচ্ছে। জাস্ট আপনি চিন্তা করে দেখেন যে এটা নিয়ে হচ্ছে সেভারাল টাইমস হচ্ছে আপনার ভারতীয় মানে ভারতস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতীয় কাউন্টার পার্ট বা ফরেন যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশে তারেক রহমানের উপদেষ্টাকে দেখেছি যে সেখানে গিয়ে হচ্ছে বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশন হচ্ছেন তার সাথে যোগাযোগ করেছে, চিঠি লিখছে, হ্যাঁ বাংলাদেশের প্রত্যেক মিডিয়াকে বলেছে সেটা যেন কাভার না করা হয়। মানে একটা হিউজ তাদের যে মানে প্রতিপক্ষের যে আপনার সারগরম অবস্থা, মানে ভয়ের তো অবস্থা, সরগরম তো বলো না, ভয়ের তো অবস্থা, ততটুকু যে মানে তাদের যে আতঙ্ক, এটাকে ইন্ডিকেট করে যে আসলে তারা মানে শেখ হাসিনাকে কতটুকু ভয় পায়। এখন ভয় কথাটা আমি খুবই ইচ্ছাকৃতভাবে উল্লেখ করলাম এই কারণেই যে দেখেন মানে গত 2 বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে 2 বছর তো আমরা দেখলাম একটা জিনিস কিন্তু ফান্ডামেন্টালি খুব ক্লিয়ার, যে দেশের মানুষ যদি ভালো থাকতো, মানে ইউনুস এবং তারেক, দেয়ার ইজ নো ওয়ে, মানে দুনিয়ার কোনো সেইন মানুষ বিশ্বাস করে না তারা সাকসেসফুল হবে বা তাদের দেশপ্রেম আছে, বাট তারপরে যদি তর্কের খাতিরে ধরে নি, তারা যদি আসলে ভালো কাজ করতো, দেশ ভালো চালাইতো, মানুষজন একটা রাষ্ট্রের স্বাভাবিক নাগরিক হিসেবে যে সাপোর্টটা পাওয়া দরকার সেগুলো পাইতো, তাইলে কিন্তু আলোচনায় যাওয়া যাইতো না। তারা খুব ভালো করেই জানে তারা একটা ইল মোটিভ নিয়ে একটা আন্দোলন করে ক্ষমতা দখল করেছে, সেই পারপাস সার্ভ করছে, জনগণের ব্যাপারে তাদের কোনো ধরনের হচ্ছে দায় নাই, জনগণের ব্যাপারে করারও কোনো ইচ্ছা নাই, এবং ওই ইচ্ছাটা আপনার হচ্ছে একমাত্র আছে শেখ হাসিনা, সেটা 2 বছর আরো বেশি মাত্রা এভিডেন্ট। আর এই যে দেশটাকে পূর্ণাঙ্গ ভাবে ধ্বংস করা বা ধরেন হচ্ছে যে যেটা বলে যে একটা কলোনিয়াল স্টেটে পরিণত করার যে একমাত্র প্রতিবন্ধকতা কিন্তু এখন শেখ হাসিনা। আপনি আমি একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি খোলেন বা যে কোনো সময় যে কোনো গিভেন ডে, মর্নিং, আফটারনুন, ইন দ্য ইভিনিং, যখনই আপনি দেখবেন কোথাও না কোথাও একটা মারামারি হচ্ছে। সারাক্ষণ বাংলাদেশের যে কোনো মানে কোনো একটা এলাকায় একটা লাইভ মারামারির দৃশ্য বা কিছুক্ষণ আগে মারামারি হয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাই। 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে এরকম একটা মব কোথাও না কোথাও একটা একত্রিত হয়ে এক পক্ষ আরেক পক্ষকে পেটাচ্ছে। এটা শেখ হাসিনার বক্তব্যে আমরা দেখেছি যে বাংলাদেশে এখনো পর্যন্ত স্থিতিশীলতা আনতে পারেনি এবং স্থিতিশীলতা আসেনি। ধরুন আজকে সারাদিন ধরে জুলাইয়ের 2য় বার্ষিকী তারা উদযাপন করেছে এবং বিপুল অর্থ, রাষ্ট্রের অর্থ খরচ করেছে, জামায়াত নিজস্ব অর্থ খরচ করেছে, এনসিপি তাদের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশ ধরে কাজ করেছে। কিন্তু আজকেও ধরেন অস্থায়ী রাষ্ট্রপতির সামনে যে ঘটনাটি ঘটেছে, বিদেশি কূটনীতিকরা তাদের যান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য তারা ওখান থেকে পালিয়ে বেঁচেছে এক প্রকার। তো এই যে ব্যাপারটা, আর অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের জুলাইকে কেন্দ্র করে যা ঘটেছে তা তুলে ধরেছেন। সুতরাং ন্যারেটিভও তো ওনারা প্রতিষ্ঠা করতে পারছেন না, তারা জুলাইকে না বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করতে পারছেন না অভ্যুত্থান হিসেবে প্রতিষ্ঠা করতে পারছেন। আমি কি ঠিক বলেছি? দেখেন মানে জুলাইয়ের যে ঘটনাটা ঘটেছে, যেটা আমি বারবার বলি যে ধরো একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, হ্যাঁ দেশীয় এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেটর, প্রত্যেকে মানে অনেকগুলো স্টেক হোল্ডার অনেকগুলো কারণে আসছে। কেউ আসছে তার হচ্ছে 10 বছর মেয়াদী চুক্তি লাগবে, কেউ আসছে তার ব্যক্তিগত বেনিফিট লাগবে, এখানে জঙ্গি
স্টেক হোল্ডার মানে এলিমেন্ট গুলা যুক্ত হয়েছে যে তাদের কার্যক্রম করতে দিতে হবে, অনেক স্থানীয় পর্যায়ে অনেক মানুষজন ব্যক্তিগত ধান্দা বা বেনিফিটের জন্য আসছে। এরকম তো আমরা কিন্তু চিরুসার আমলে দেখেছি প্রচুর থানায় তদবির, উন্মুক্ত তদবির, বিভিন্ন জায়গায় তদবির। সো আলটিমেটলি যে জিনিসটার কোনো এই যে জুলাই চেতনা বলতে আসলে কোনো কিছুর অস্তিত্ব নাই, মানে এই জিনিসটার কোনো আদর্শিক যদি কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে সেটা লালন করতে হবে এবং সেটার ভিত্তি থাকতো, এটা বলতে গিয়ে আসলে কিছু নাই। কারণ জুলাইয়ের যে জিনিসটা হচ্ছে এটা চূড়ান্ত এনার্কি হয়েছে এবং দেশকে আসলে একটা যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা একটা ইন্টেন্ট, এবং এটা তাদের কথায় অলরেডি প্রমাণিত। সো যে জিনিসটার অস্তিত্ব না এটাকে বেস করে আসলে কোনো কিছু ডেভেলপ করে না। সো তারা যে জিনিসটা করেছে, ইউনুস যে জিনিসটা করেছিল, এই যে প্রত্যেক স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে যেভাবে পারে খুশি করার চেষ্টা। তারেক রহমান যেহেতু আসলে হচ্ছে এই যে যারা অনেকে ফান করে বলে যে মুস্তাকা সরকার, আমি মুস্তাকা সরকার না বললেও বাস্তবতা হচ্ছে কার্যক্রম দেখে কিন্তু এভিডেন্ট যে বর্তমানে বাংলাদেশে যে ফাংশনাল যে গভর্নমেন্ট আছে তার আদৌ কতটুকু নিয়ন্ত্রণ সরকারের উপরে আছে আমরা কিন্তু জানি না। আপনি দেখেন যে ধরেন আমরা উইদাউট নোহের উনি চীন সফর থেকে আসলো, তার মতো একটা ভাষণ দিল, 2 দিন পরে আমরা শুনলাম চীন থেকে বলতেছে যে বাংলাদেশ করিডোরের কাজ নাকি শুরু হয়ে গেছে, বাংলাদেশ এটার কোনো বক্তব্য নাই, রাইট? আবার আপনি যদি দেখেন যে হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলতেছে বাংলাদেশ থেকে নিয়ে 3 লাখ রোহিঙ্গা নিয়ে যাবে, আমরা কিছুই জানি না। আবার সরকার বলতেছে হচ্ছে কিছু জানে না, আমরা এই জায়গায় চুক্তি হয়ে যাচ্ছে, ওই জায়গায় চুক্তি হয়ে যাচ্ছে, বাংলাদেশ কিছু জানে না। বাংলাদেশের সাধারণ মানুষের কথা বাদ দেন, গভর্নমেন্ট তার জায়গা থেকে কোনো কিছু জানে না। এবং খুবই ইন্টারেস্টিং দেখেন, কিছুদিন আগে দেখলাম যে হচ্ছে আপনার খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী উনি সাংবাদিকদের হচ্ছে শিক্ষা দিচ্ছেন যে সাংবাদিকরা নাকি আপনার কিছুই জানে না, ট্যাক্স কেন ট্যাক্স দেওয়া হচ্ছে, যে জোরপূর্বক শ্রমের জন্য যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেটা সাংবাদিকরা না জেনে নাকি বলে অন্যরা 12% আছে, আমরা 10% পেয়েছি, আমরা নাকি ভালো পাইছি। তো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে জিনিসটা কেউ আস্ক করতেছে না যে আমেরিকার সুপ্রিম কোর্ট যদি না, আমেরিকার সুপ্রিম কোর্ট অলরেডি হচ্ছে রিসিপ্রোকাল ট্যাক্স বাতিল করে দিতেছে, হোয়াই উই আর স্টিকিং অন দ্যাট ট্রেড ডিল? কেন আমরা এখন বোয়িং কিনতেছি? আমেরিকার এক্সাইড এনার্জির সাথে অলরেডি আমার 15 বছরের চুক্তি আছে, আবার ডোনবার এলএলসির সাথে আমি আরো 13 বছরের চুক্তি করছি, অথচ আমার দেশে গ্যাস নাই, তারা গ্যাস দিচ্ছে না। সো আপনি যদি এজ এ হোল জিনিসটা দেখেন যে যে অংশটা দ্বিগুণ দামে আমরা কম কিনছি, না গ্যাস কিন্তু আমরা তাও পাচ্ছি না। মানে ওই যে পেট্রোনাস মালয়েশিয়ার সাথে যোগাযোগ করার পরে খুব দেখবেন যে মানে ওরা যে জিনিসটা পারে খুব দ্রুত ফেসবুকে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করে, বাট আলটিমেটলি কাজটা ভালো হয় না। যে আমেরিকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, এটা দেখছেন খুব আলোচনা, পেট্রোনাস তো বলে দিয়েছে তারা মানে দ্বিগুণ দাম ছাড়া দেবে না। না না 3 গুণ ওরা দাম বলেছে, 3 গুণ, এবং সেটাও আপনার আগামী 1.5 মাসের ভিতর পারবে না। সো নাও আওয়ার ক্রাইসিস, আপনি দেখবেন যে 1.5 মাসের পর হয়তো অন্য কোথাও থেকে সোর্স এই 3 গুণ দাম দেখি। সো এজ এ হোল যদি আপনি বলেন দেশের আসলে কোথাও কন্ট্রোল নাই, ইউনো যে জিনিসটা করেছে তারেক রহমানও সেই পথেই আছে। আরেকটা খুব ইন্ডিকেটর যে মারামারি কথা যে জিনিসটা বলেন, এটা আমি আপনার প্রথম প্রোগ্রামে বলেছিলাম, আমার মনে আছে যে সমস্যাটা হচ্ছে যে জায়গায় যে বাংলাদেশকে আসলে একটা অ্যানার্কিক স্টেট করা হচ্ছে, এবং এই জিনিসটা আমি কেন জঙ্গিবাদ নিয়ে কথা বলেছি তার সাথে এই জিনিসটারও একটা সম্পৃক্ততা আছে। আপনার যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি মুভমেন্টের সরকার বানাইছেন, হোয়াট এভার দ্য মুভমেন্ট যে নামই ডাকেন না কেন, আপনি দেশকে রান করার চেষ্টা করবেন, আপনি সকল শীর্ষ সন্ত্রাসীদের কেন মুক্তি দিতে হইলো, কেন জঙ্গিদের মুক্তি দেওয়া হইলো? এই দুইটা কোশ্চেন খুবই মানে ভাইটাল, এবং এই দুইটার ভিতরে অনেক কিছু আনসার আছে। এখন ওই শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে আমাদের এই প্রশ্নটাও উঠতে হবে যে কেন যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া এবং হলো? কেন যুদ্ধবীর মুক্তি দেওয়া হলো, এবং তো একজন আপনার হচ্ছে সংসদে চলে গেল। সো এই যে দেখেন এখন ওই যে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা কিন্তু হচ্ছে দেওয়ার ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট মুভমেন্ট। এই যে কিলিং হয়েছে এগুলো তারা করছে, এখন তাদের হাতে হচ্ছে, এবং ফর শিওর দে গট দ্য প্রুফ মেবি। তো এখন তাদেরকে হচ্ছে তারা কন্ট্রোল করা যাচ্ছে না এখন যখন, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, পুলিশকে। সো আপনার ওই যে জঙ্গল রাজ যেটাকে বলে মাফিয়াতন্ত্র কিরকম ভাবে হয়, যে আপনি কোন একটা সোসাইটিতে যখন পুলিশ নিরাপত্তা দিতে পারে না, পুলিশকে আপনি নষ্ট করেছেন, আপনার সোসাইটিতে হচ্ছে এই একসাথে অনেকগুলো শিশু সন্ত্রাসী এসে চলে আসছে, তারা তো তাদের স্ট্রংফুল মানে হোল্ড এস্টাবলিশ করার চেষ্টা করবে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে। এবং এভাবে কন্টিনিউ করতে থাকলে আপনার 1 বছর পরে দেখবেন যে মানুষজন পুলিশ বা সরকারের কাছে যাবে না, মানুষজন যাবে এলাকার কি প্রভাবশালী তার কাছে, এক্স্যাক্টলি যেটা মাফিয়াতন্ত্র হয় সেরকম একটা কাজই এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে, যেটা আমরা পাকিস্তানে চলে। আফগানিস্তানে দেখেছি Right. মানে রশিদ দোস্তাম, মোল্লা মাসুদ, এদের এরা চালায় পকেট পকেট গভর্নমেন্ট। সো ওই জিনিসটা আসলে হচ্ছে, এবং এই কারণেই যে এটা বাংলাদেশে তো জঙ্গল সালিমপুর অলরেডি আছে। আমি আর একটা প্রশ্নের উত্তর মানে খুঁজতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে ধরুন আজকে সকালবেলা অবৈধ ইউনুস এবং তারেক রহমান মিলে গণভবনকে তারা করলেন কি জুলাই জাদুঘর। বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, এবং যেটি করেছে আসলে বাংলাদেশের মানুষ, তারা সরকারের কাছ থেকে টাকা নেয়নি, সরকারের কাছ থেকে কোনো ভবন নেয়নি, আমরা অ্যাটলিস্ট সরকারের এই বাংলাদেশের মানুষ সেটি করেছে। কিন্তু দেখুন মানে রিসেট বাটন যেটি চাপার কথা বলেছিল, এবং তাই আসলে আজকে হলো। পৃথিবীর কোনো কাগজ, বাংলাদেশের কাগজ ছাড়া পৃথিবীর কোনো কাগজে বা কোথাও কোনো মিডিয়াতে এই খবরটি নাই।
ওয়ারাস সারা পৃথিবীতে সমস্ত দেশে শেখ হাসিনার বক্তব্য এবং শেখ হাসিনার আজকের খবরটি আছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেটি কি প্রমাণ করে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতির আন্তর্জাতিক চরিত্র, এবং তাকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ তৈরি আসলে বাস্তবে সম্ভব হচ্ছে না। প্রথমত আপা শতভাগ একমত, মানে বাংলাদেশের রাজনীতির যে আন্তর্জাতিক চরিত্র শেখ হাসিনা, এটা নিঃসন্দেহে এই যে ইনসিডেন্ট গুলো বলেছে তার মধ্যে প্রমাণিত। এখানে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে দেখেন, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এই যে 16 বছরে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা হয়েছে যে এক্সট্রিম প্রপাগান্ডা হয়েছে। আপনি আয়নাঘর বলেন, আপনি হচ্ছে আপনার কি বলে গুম বলেন, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে স্পেকুলেশন বলেন, ইন্ডিয়ার কাছে হচ্ছে দেশ বিক্রি করে দেওয়া বলেন, প্রচুর আছে। অ্যাপারেন্টলি যদি আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলো কমবেট করা হয় না, তার কারণটা হচ্ছে আপনার হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আসলে উনি যেটাকে মোটর হিসেবে রাজনীতি করেছেন, এবং উনি এখনো সেই কথাই বলেন যে উনি জনগণের কল্যাণে করেছেন, উনি ডেভেলপমেন্ট করেছেন এবং তার বেনিফিট মানুষজন পাইছে। সো ওই জায়গায় আসলে হচ্ছে যে একটা অংশ কন্টিনিউয়াসলি একটা আপনার হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা কন্টিনিউয়াসলি সারা বিশ্ব জুড়ে করেছে, টাকা ইনভেস্ট করেছে, ইউনুস মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, আমরা সেটা জানি। পদ্মা সেতুর আমাদের হচ্ছে ঋণ চলে গেল, তারপরে ধরেন হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে ইউনুসের পক্ষে, ইউনুসের একটা লিগাল কেস যেটা হচ্ছে কোর্টে সে হেরেছে, সেটার পক্ষে হচ্ছে আপনার দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসে হচ্ছে ফার্স্ট পেজ তার প্রতিবেদন হচ্ছে। তো এই কাজগুলো আপনার হচ্ছে একদম অর্গানাইজড ওয়েতে কিন্তু হয়েছে। যে জিনিসটা হয়েছে যে তখন যেহেতু হচ্ছে নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বভাবতই দেশকে নিয়ে বা দেশের উন্নয়ন যোগ্য নিয়ে এত ব্যস্ত ছিল, উনি সেগুলো আসলে অ্যাড্রেস করেন না। অনেক ক্ষেত্রে বলা যেতে পারে উনি আসলে পাত্তা দেন না সেগুলাকে। সো এই এবং এটার কারণে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম কিছু মিসকনসেপশন আপনার হচ্ছে মানুষজনের মনে, অনেক যারা ধরেন হচ্ছে ওপোনেন্ট না, তাদের মনে হচ্ছে তৈরি হয়েছে। গত 2 বছরে যে জিনিসটা হয়েছে, মানুষজন খুব পারফেক্টলি এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার গুলা বলেন, তারা রিলেট করতে পারছে যে শেখ হাসিনা যে কথাগুলো বলতেন সেই কথাগুলাই তো হচ্ছে। মানে উনার কথা, আপনি যে জিনিসটা বলেন, উনি আন্তর্জাতিক চরিত্র, উনার রাজনৈতিক সমীকরণ ওনাকে ছাড়া কেন হবে না? কারণ উনি যে জিনিসটা ক্ষমতায় থাকতে বলেছেন এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছেন যে নেক্সট বাংলাদেশ কি হইতে যাচ্ছে, এক্স্যাক্টলি সেই জিনিসগুলাই হয়েছে। সো বাইরের স্টেক হোল্ডাররা যেমন বুঝতে পেরেছে, দেশের মানুষজন বুঝতে পারছে, মানে এই জিনিসটা বুঝতে পারছে। আর আরেকটা জিনিস আপনারা দেখেন যে এই ধরনের স্পেকুলেশন, যে ধরেন মানে ব্যক্তি শেখ হাসিনাকে হিউমিলেট করার জন্য তো আসলে অনেক চেষ্টা করা হয়েছে, এটা দুঃখজনক। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে ওরা যে লেভেলের নোংরামিটা করেছে, এই লেভেলের নোংরামি তো করা যায় না। শেখ হাসিনা এটা খুব বোল্ডলি তার মতো করে কিন্তু হচ্ছে জবাব দিয়েছেন, তার মতো করে ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে উনি কথা বলছেন। দেখেন এই যে ডাস্টবিন শফিক যারা আমরা বলি, সে রয়টার্সের সাক্ষাৎকারের পরে উনি বললো যে রয়টার্স মানে আপনার হচ্ছে ম্যানিপুলেটেড, আপনার হচ্ছে রয়টার্স টাকা খেয়ে, মানে তার ভাষণটা কাইন্ড অফ এটা ছিল যে টাকা খেয়ে করছে। তো সে যে প্রতিষ্ঠানে সে দীর্ঘদিন চাকরি করেছে, সেই এফপিও শেখ হাসিনাকে রিপোর্ট করেছে, আজকে ব্লুমবার্গও করেছে। সো এই তারা কিন্তু এই যে ওপেনিয়ন গ্রুপগুলো আছে, তারা আসলে হচ্ছে জেগে জেগে ঘুমানোর চেষ্টা করেছে। আর গণভবনের কথা যেটা বলে, এটা একটা প্রসঙ্গ আমার না বললেই নয়। গণভবন আক্রমণ করা হয়েছিল, মানে এর থেকে এত ক্ষতিকর কিছু হইতে পারে না। বাট এট দ্য সেম টাইম আপনি যদি অন্য ভার্সনটা দেখেন, অন্য ভার্সনটা যেটা আমি যেভাবে পারসিভ করি, যে লাইভ ক্যামেরার সামনে গণভবন অ্যাটাক করা হয়েছে, বাংলাদেশের সকল মানুষ দেখছে যে শেখ হাসিনা কতটুকু সিম্পল লাইফ লিড করতেন। তার ঘরে ওয়ালটনের আপনার হচ্ছে এসি ছিল, তার ঘরে হচ্ছে পাঙ্গাস মাছ ছিল উনি খাইতেন, একটা যে সিম্পল খাট বা যেটাকে ধরেন চৌকি বলেন, এতে বলেন, যে ভাষাটা মানুষজন জানতো, কারণ গণভবনের ভিতর তার সাধারণ মানুষজন দেখতে পারতো না। এই যে প্রপাগান্ডা, 1000 কোটি টাকা পাচার, এই ধরনের কত কথা বলছে, ওই জিনিসটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন। এবং এই যে তাদের জাদুঘর বানানোর প্ল্যান কিন্তু ওই কারণেই, কারণ দে ফেইলড টোটালি ইমিডিয়েট আফটার 5th আগস্ট, যখন তারা লাইভ ক্যামেরাতে যেগুলা বলার চেষ্টা করেছে তার কোনো কিছুই বাস্তবায়ন করতে, মানে বাস্তবে দেখাইতে পারে নাই। মানুষজনের বিভ্রান্তি তো বেশি দিন থাকে নাই। সো আমি যদি সামারি করি এরকম ভাবে, নিঃসন্দেহে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক চরিত্র। ইভেন দেখেন ওই যে আপনার হোলি আর্টিজানের 10 বছর পূর্তি, এগুলো আপনি দেখেন বাংলাদেশের এমবেসি থেকে ছোটখাটো করা মানে প্রোগ্রাম হয়েছে, এমবেসি কিছু এমবেসি করেছে, ইটালি এমবেসি করেছে, জাপান এমবেসি করেছে, আর রাষ্ট্রীয় তরফ থেকে আমরা তেমন কোনো আলাপ দেখি নাই। জাপানের 2টা লিডিং নিউজ পেপার কিন্তু জননেত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার নিয়েছে এই ব্যাপারে। সো ইটস ভেরি মাচ এভিডেন্ট যে আসলে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার গুলো, আপনি দেখেন আজকে এই এতগুলো সাংবাদিক, এদেরকে তো আসলে জোর করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সো ওরা বুঝতে পারতেছে, এবং এই জিনিসটা এটা পুরোটা আসলে শেখ হাসিনার একক কৃতিত্ব। এই জায়গায় আমি বলবো উনি যেভাবে জিনিসটাকে গ্রাজুয়ালি ডেভেলপ করেছেন, যে প্রপাগান্ডা গুলা ছিল, মিথ্যাচার গুলা ছিল, ওভার দ্য টাইম কমবেট করেছেন, এবং উনার ভাষণে আমার কাছে মনে হয় শেখ হাসিনার একক কৃতিত্ব তো বটেই, একই সঙ্গে ডক্টর ইউনূস এবং এই জুলাই সন্ত্রাসের ব্যর্থতাও বটে। কারণ হচ্ছে বাংলাদেশ যে
মানে এত ভালো করছিল বাংলাদেশ, সকল ক্ষেত্রে সকল সূচকে এগিয়ে যাচ্ছিল, এবং হঠাৎ করে সকল সূচকে আবার বাংলাদেশ এতটাই নিচে নেমে যাচ্ছে। আপনার ব্যর্থতা আসলে বলা তো ঠিক হবে না, মানে ব্যর্থতা কিভাবে বলবেন যে ইউনূস ক্ষমতায় এসে হচ্ছে আপনার তার সকল প্রতিষ্ঠানকে যেভাবে হচ্ছে আপনার সুযোগ সুবিধা দিচ্ছে, ইউনূস তো সাকসেসফুল। আপনার স্কুল, মানে স্কুল না তো হসপিটাল, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, আমি সেটা বলতে বলছি। মানে আমি বুঝতে পেরেছি, আমি একটু ফান করে বললাম আর কি, যে ওরা তো যা তাদের জায়গা থেকে সফল, মানে যে আপনার হচ্ছে যে মাসুদ, ব্যক্তিত্ব তার ভিডিও আছে যে তার গ্রামে সবচেয়ে খারাপ ভাঙা ঘর, তার বাপে টাকার অভাবে হচ্ছে আপনার হচ্ছে ইয়ে করতে পারে না, কি বলে এ পেনশনের টাকা পায় না দেখে ঘর বানাইতে পারে না। হ্যাঁ, মানুষের দারিদ্রতা নিয়ে কখনোই হচ্ছে মক করি না, নেভার এভার। সেই মাসুদ বলে যা গ্রামের আমার সবচেয়ে বড় বাড়িটা, এটা তো প্রত্যেকেই তো লাভবান আর্থিক বৃত্তের দিক দিয়ে, যেরকম ভাবে তাদের ফিজিক্যাল স্ট্রাকচারও এই পরিমাণ স্ফীতি ঘটেছে। সো যে কারণে আসলে তারা জুলাই ঘটাইছে, এটা ইউনূস তার মতো করে লাভবান, যে চুক্তিগুলো করা দরকার ছিল চুক্তিগুলো করে দিছে, সার্বিকভাবে দেশের ক্ষতি করছে, কিন্তু এটার জন্য তারা একজনও কিন্তু রিগ্রেট করবে না কোনোদিন। আপনি রিগ্রেট শব্দটা বলেছেন। আজকে অনেকেই প্রশ্ন করছিলেন যে এবং মানে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এবং তার পরবর্তী মানে সবাই এখন বারবার বলে যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত রিগ্রেট করে না, যে প্রশ্নটি সজীব ওয়াজেদ জয়কে করা হয়েছিল। দেখুন, বাংলাদেশে তো মানে বড় বড় ঘটনা ঘটে গেছে, ইনক্লুডিং পাকিস্তানের গণহত্যা, জামায়াতের গণহত্যা, কত কিছু আছে। এই যে রিগ্রেটের ব্যাপারটা বলা হয়, এই ব্যাপারটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, এবং আমি নিশ্চিত যে মানে আজকে শেখ হাসিনাও মানে উত্তর দিতেন, কিন্তু হয়তো সময় এবং ইসের কারণে উত্তর দেননি। এটা দেখেন, এটা হচ্ছে এই যে আপনার মানে ইউনূস, আপনার হচ্ছে আর তারেক, মানে এই গংটা একসাথেই তো হচ্ছে আসলে এই চক্রান্তটা করেছে। এটা তাদের হচ্ছে একটা পলিটিক্যাল ইল, আপনার হচ্ছে ইন্টেনশন এবং ইল ক্যাম্পেইন, যে রিগ্রেট করে না কেউ রিগ্রেট, আপনি কোনটার জন্য রিগ্রেট করবেন? ফার্স্ট অফ অল ওরা কিন্তু বারবার বলে যে হচ্ছে হত্যাকাণ্ডের জন্য তারা দুঃখিত কিনা, এই ধরনের বক্তব্য বলে যাচ্ছে। হত্যাকাণ্ড ইটস এ হিউজ বড় ব্যাপার, এটা আপনার শুধুমাত্র রিগ্রেটের মাধ্যমে এটার কোনো সুরাহা নাই। যে কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে হু কিলস হু, কে মারা গেছে, কে কাকে মারছে। 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলের মাধ্যমে হত্যাকাণ্ড শুরু হইলো। ইমিডিয়েট আপনার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন হচ্ছে তদন্ত কমিশন গঠন করলেন। হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন যে এই তদন্ত কমিশনটা কিন্তু পরবর্তীতে হচ্ছে বন্ধ করে দিয়েছে ইউনূস আইসা। শুধু বন্ধই করে নাই, ইন্ডিমিনিটি দেওয়ার দরকার কি হইলো? ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম শুধুমাত্র আওয়ামী লীগই যা করার করছে, তাহলে আপনি ইন্ডিমিনিটি দিয়ে একটা অংশকে, সেই অংশ কারা সেটা আমরা জানি না, সেটা ওয়েল ডিফাইন্ড না। তাহলে আপনি একই ঘটনা, যেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় খুব কারেক্টলি বলেছেন যে আপনি ইনসিডেন্ট তো একই, জুলাই আগস্ট, একটা অংশকে আপনি আপনারা দিয়ে দিচ্ছেন, আরেকজনের কাছ থেকে আপনি হচ্ছে দিচ্ছেন। দল হিসাবে এই হোল সিনে কি আওয়ামী লীগ কোথাও ছিল না। যদি আপনি বটম লাইন বলেন, আমি একদম হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, বটম লাইন যদি বলেন যে কোনো পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বা বিধি বহির্ভূত বল প্রয়োগ হয়েছিল কিনা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। সেটা যদি কখনো একদমই রিয়েলিস্টিক স্ট্রাকচার বা রুল অফ ল ফিরে আসে, সেই তদন্ত করে দায়ীকে তাদের বিচার করতে হবে, রিগ্রেট দিতে হবে না। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে কোনো অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্লেস অফ অকারেন্স। আপনি আপনার বাড়ি থেকে আমি আপনি হত্যা করতে চাবো আর আপনি প্রতিরোধ করবেন, সেটার জন্য কোনোদিন আপনি দায়ী হবেন না। আপনি পুলিশ গিয়ে, যত অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ জান বাঁচাতে, একটা লজিক্যাল ব্যাপারটা চিন্তা করেন যে গণভবনে শেখ হাসিনা বসবাস করেন, গণভবন আক্রমণ করা হলে তাদেরকে ঠেকানো হবে না, আপনি সেখানে আপনি চিন্তা করে দেখেন, মানে হোল সিনারিওটা কি। যদি শেখ হাসিনা যে জিনিসটা বলে, শেখ হাসিনা পালায়ে গেছেন, প্রথমত শেখ হাসিনাকে বলা হয়েছিল যে এই সিকিউরিটি কনসার্ন তো থ্রেট তৈরি হয়েছিল, ইন্টেনশনালি এবং গভর্নমেন্টের ইন্টারনাল কিছু স্ট্রাকচার হয়তো জড়িত থাকতে পারে, যেটা ভবিষ্যতে একদিন বের হয়ে আসবে, যে এই মবকে গণভবনের দিকে ডিরেক্ট করা হয়েছে, রাইট? তো ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল, উনি যেটা বলেছেন, এবং পরবর্তীতে হচ্ছে উনি ইন্ডিয়াতে গেছেন। আপনি তাহলে এই সিনারিওটা আসলে চিন্তা করেন, তাহলে হয়তো কি উনি থাকতেন, সবাইকে তাকে মারতো। সো দুনিয়ার কোন লিগ্যাল স্ট্রাকচারে আসলে এটা হচ্ছে কোনো ধরনের হচ্ছে এক্সপেকটেশন হতে পারে? সো এটা খুব ক্লিয়ার, যেটা সজীব ওয়াজেদ খুব ক্লিয়ারলি করে বলেছেন যে এই ইন্ডিমিনিটি। এবং আরেকটা জিনিস হচ্ছে, শুধুমাত্র ধরেন আপনি যে ইউনূসকে বাদ দিবেন, মানে ইউনূসের উপর দোষ চাপাবেন, সেদিকেও যাওয়া যাচ্ছে না। কিন্তু এই তারেক রহমানের যে গভর্নমেন্ট, সংসদে দাঁড়ায়া সালাউদ্দিন আহমেদ, যে কিনা বিইং দ্য হোম মিনিস্টার, সে পুলিশের গার্জিয়ান হওয়ার কথা, সে বলেছে যে সেটার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। মানে এতগুলো পুলিশকে মারা হয়েছে হচ্ছে পুলিশের কর্মক্ষেত্রে গিয়া, সেটা নাকি যুদ্ধের ফয়সালা। তো ওইখানে জুলাই আগস্টটাকে কে যুদ্ধ ঘোষণা করছে? সেখানে আওয়ামী লীগের রাজপথে হচ্ছে অস্ত্র সহ অবস্থান ছিল না। আপনারা পুলিশ মারতে গেছেন, পুলিশ কিছু কিছু রিটেলিয়েট করছে। আর ব্যাপারটা হচ্ছে যে 2 বছর সময় তারা পায়া এই যে ফারুকীয় চরিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের গল্প নারেশন তৈরি করা হয়েছে, কিন্তু এটার জন্য তো হচ্ছে আপনার রিগ্রেটের কোনো ব্যাপার না। বাট এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন
যে দল হিসাবে আওয়ামী লীগ কিন্তু এই যে বলেন রিকনসিলেশন আর বলেন এই কথাটা কিন্তু ধরেন নোফেল ভাইয়ের বক্তব্য এসেছে, আজকের রবির বক্তব্য এসেছে, আজকে এসেছে। সো আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট দেখেন যে এই ধরনের কথা বলে বা এই ধরনের হচ্ছে একটা ভার্সন তৈরি করে, এটা ইউনূসের চেষ্টা ছিল এবং বর্তমান সময়েরও এখন থেকে দেখবেন শুরু হবে যে আলটিমেটলি আওয়ামী লীগকে একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে আসা, দেশকে একটা হচ্ছে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা। আপনি দেখেন বিগত 2টা বছর আওয়ামী লীগের উপরে যেরকম পলিটিক্যাল নির্যাতন, পলিটিক্যাল না, যে পরিমাণ নির্বাচন নিষ্পেষণ হয়েছে, বিশ্বের ইতিহাসে কোনো স্বাভাবিক রাষ্ট্র কাঠামোতে আপনি এরকম নির্যাতনের কোনো উদাহরণ পাবেন না। তারপরও দেখেন আওয়ামী লীগ এখনো কেবলমাত্র একটা নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চাচ্ছে। আপনি মিছিল করতেছে, ওই মিছিলে পুলিশ গিয়ে মারতেছে, ওই মিছিলে গিয়ে হচ্ছে সংঘবদ্ধ শিবির জামাত গিয়ে অ্যাটাক করতেছে, ছাত্রদল অ্যাটাক করতেছে, আওয়ামী লীগ শুধু মিছিলটাই করতেছে, কেউ লাঠিতে কাউকে একটা বাড়িও দিচ্ছে না, এখন পর্যন্ত কারো একটা ঘর পড়ে না। আপনার কি মনে হয় না আওয়ামী লীগের এই সক্ষমতা আছে? বাংলাদেশের আপনার হচ্ছে একদম নিট স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে মোর দেন 45% মানুষ সরাসরি হচ্ছে আওয়ামী লীগে ভোট দেয়। তো এই দেশের হচ্ছে এই মানুষের জন্য মানুষের আওয়ামী লীগের সক্ষমতা ছিল না। সো এইটাই হচ্ছে আসলে একটা বড় পার্থক্য। আপনি দেখেন হচ্ছে অবিচার আর ন্যায় বিচার, এটা তো অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটার ডিসিশন নিতে হবে হচ্ছে আপনার অতীতে কেমন হয়েছে সেটার উপর থেকে। আপনারা দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, জাতির পিতা হত্যাকাণ্ডের বিচার জননেত্রী শেখ হাসিনা কতটুকু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া কতদিন সময় নিয়ে করেছে, এই যুদ্ধ অবধি বিচার কতদিন করেছে। তো আওয়ামী লীগ তো আসলে ওই রকম ভাবে প্রতিহিংসা রাজনীতি কখনোই করে নাই। আপনার এই বাংলাদেশের ইতিহাসে আগস্টে 2004 আগস্ট একটা প্রোগ্রামে স্টেজ স্পন্সরশিপে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন বিএনপির যে লোকগুলো আজকে বড় বড় কথা বলে, ইনক্লুডিং সালাউদ্দিন সাহেব সে তার গুমের নাটক বানায় ভারতের রিসোর্টে বৈশা খুব বহাল তবিয়তে রাজনীতি করছে এবং চেহারা ছবি মাশাআল্লাহ তার খারাপ হয় না এই সময়ের ভিতরে। আদার দেন দ্যাট এই যে বিএনপির যারা মন্ত্রী গেছে প্রত্যেকেই বাংলাদেশে ছিল, ইচ এন্ড এভরি স্টেক হোল্ডার বাংলাদেশে ছিল। আপনি দেখেন একটা এই কাজ, হ্যাঁ আপনার পলিটিক্যাল কনফ্লিক্ট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আপনি শুধু রাজনীতিবিদের কথা বলছেন আমিনুল হক পলাশ? না, সকল স্টেক হোল্ডার, সাংবাদিকদের কথা বলি আমরা, যারা এখন সাংবাদিকরা বন্দী আছে। বিএনপি আমলে কতজন সাংবাদিককে এরকম করে বন্দী রাখা হয়েছে, এমন করে আটক রাখা হয়েছে, এমন করে নির্যাতন হয়েছে? প্রফেশনাল যারা আছেন তাদের কথা বলে ওইটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম। তো এই জায়গাতে হচ্ছে যে মানে বেসিক্যালি যদি আমরা আসলে সার্ভেটা নিয়ে যে 5 আগস্ট পরবর্তী সময় আসলে বাংলাদেশটা হচ্ছে মানে বাংলাদেশ আসলে একটা অন্য রাষ্ট্রে পরিণত হয়েছে, কারণ এখানে যেই সরকার ইউনূস তার একটা ইলিগাল ইন্টারিম বানাইছে, একটা সাজানো নির্বাচনের তারিখ আসছে, বাট যেহেতু তাদের আপনার হচ্ছে অনেক কিছুর দায়বদ্ধতা তৈরি হয়েছে বাই দিস টাইম, এই ক্ষমতায় যাওয়া বিভিন্ন ধরনের কমিটমেন্টের কারণে তারা আসলে রাষ্ট্র পরিচালনা করতেছেন এবং এর আলটিমেট সাফার আপনি জাস্ট দেখেন যে জিনিসপত্রের দাম না, শুধু বিদ্যুতের দাম যে পরিমাণ বেড়েছে, গ্যাস পাচ্ছে না। এবং আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ডিপ্লোম্যাটিক রিলেশনের ক্ষেত্রে যে ধরনের হচ্ছে আপনার কনফ্লিক্ট তৈরি করা হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গা, এবং স্টেট স্পন্সর করা মানে স্পন্সরশিপে এই কাজগুলো করা হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আসলে লং টার্ম বাংলাদেশকে হচ্ছে একঘরে করে ফেলার মতো একটা চরিত্র। কারণ একঘরে করে ফেললে কি হয়, এই গুটি কতক মানুষ, লাইক যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, সেখানেও তো হচ্ছে মিলিটারি এবং মোল্লা মিলিটারি একটা খুব ভালো শাসন চলতেছে, দেশের অবস্থা দুনিয়ার সবচেয়ে সহিংসতাপূর্ণ দেশ, মানুষের আপনার হচ্ছে বিশ্ব ব্যাংক সৌদি আরবের ভিক্ষার টাকায় চলতে হচ্ছে, কিন্তু ওইখানকার জেনারেল বা গুটি কতক রাজনীতিবিদ তো ভালোই আছে, তারা বেসিক্যালি ওইরকম একটা রাষ্ট্র কাঠামো বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে, যেটা আপনি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের কথা বলছেন। আজকেই শেখ হাসিনার বক্তব্যের পরে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি নিয়ে বাংলাদেশের তাবৎ অধ্যাপকরা খুবই উচ্ছ্বসিত, যেরকম একটা কঠিন চিঠি পাঠানো হয়েছে ভারতের কাছে। চিঠির মধ্যে বানান ভুল আছে, চিঠির মধ্যে বক্তব্য ভুল আছে, রিলেশনশিপকে রিসেট করতে চেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হলো, এটা কি মানে শেখ হাসিনাকে আরো শক্তিশালী করলো কিনা? 1, 2 হচ্ছে মানে এই যে শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে পুনরায় দৃশ্যমান হয়ে ওঠায় সরকারের রাজনৈতিক অস্বস্তিটা তো একদম প্রকট হয়ে গেল এটার ফলে। না, এটা আলাদা করে আমি মনে করি না যে হচ্ছে এটা ধরুন শেখ হাসিনার বা ওনার জন্য হচ্ছে আলাদা কোনো হচ্ছে এজ বা অ্যাডভান্টেজ তৈরি করেছে, কারণ প্রথম থেকেই এই জার্নিটা, এই স্ট্রাগলটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং তারাই করছে। আপনি যদি দেখেন, যেটা বললাম যে ধরেন আমি এটাও কিন্তু আমরা প্রোগ্রামে বলেছিলাম যে ধরেন যে আমরা যে ফ্যাসিলিটি হিসেবে স্টেক হোল্ডারগুলোর সাথে কথা বলি, এখন এই ইউনূস এবং পরবর্তী তারেক যে জিনিসগুলা দেশ বিরোধী হচ্ছে কাজগুলো করেছে, একের পর এক চুক্তি করতেছে, আমাদের হচ্ছে স্বার্থ বিরোধী অনেক কাজ করছে, আওয়ামী লীগ তো এই ব্যাপারে আসলে কখনো করবে না। সো আলটিমেটলি তো শেখ হাসিনা তো এই কমিটমেন্ট কখনো কাউকে দেয় নাই, ভবিষ্যতেও দিবে না। তো আলটিমেটলি ওনার ফাইটটা তো হচ্ছে জনগণের নিয়ে, জনগণের কাছে ওনার ভাষণটা পৌঁছানো, জনগণকে হচ্ছে
সঠিকটা জানা, ওই পলিটিক্যাল যে অ্যাক্টিভিজম আছে বা দলকে সংগঠিত করা, সেই জায়গাগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে করে, উনি ওইটার উপরই আছেন। বাট এট দ্য যে জিনিসটা আপনি বলেন যে ভাষায় এই চিঠিটা করা হয়েছে, প্রথমত এটা ডিপ্লোমেটিক কোন ল্যাঙ্গুয়েজের ভিতরেই পড়ে না। হ্যাঁ, এখন ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ বলতেও তো হচ্ছে আপনি আসলে এখন কোন জিনিসটাকে বলবেন, মানে যে মানুষগুলাকে ধরেন হচ্ছে এই যে 5ই আগস্টের পরবর্তীতে সবচেয়ে বড় যে সমস্যাটা করেছে যে আমরা এমন সব মানুষদের আপনার হচ্ছে ওই যে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা হইতে দেখছি, সচিব মর্যাদায় আপনার এত হইতে দেখছি, যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর জায়গাগুলাকে, পদ তো আসলে হচ্ছে কোনো ব্যক্তির হয় না, পদগুলা রাষ্ট্রের হয় বা নির্বাহী বিভাগের হয়, এবং প্রত্যেকটা পদের কিন্তু একটা ওয়েট থাকে। এই জিনিসগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার। হ্যাঁ, সো এখানে যে আসলে কার তরফ থেকে আসছে, কি করছে, এই কন্ট্রোল কি আদৌ এটা হচ্ছে যে মানে ধরেন সরকার ইন্টেনশনালি বা একটা করছে না কিনা, তো এখানে যে যেমন ভাবে পারে সেভাবে আসলে হচ্ছে এই রাষ্ট্র চলছে। তবে এই জিনিসটা এটাও কিন্তু হচ্ছে ডিপ্লোমেটিক্যালি ধরেন এটা শেখ হাসিনাকে কতটুকু বেনিফিট দিবে বা আওয়ামী লীগের, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এরা যে কতটুকু অদক্ষ, মানে এদের মানে এদের ইনকম্পিটেন্সটা পুরা দুনিয়া। কারণ এইরকম দেখেন কতগুলা প্রায় 370 সাংবাদিক এবং বিশ্বের মোটামুটি লিডিং এমন করে পত্রিকা নাই যেটাতে আসে নাই। সো এই সংবাদ সম্মেলনের পার্সপেক্টিভে আপনার এরকম একটা হচ্ছে রিজয়েন্ডার দিয়েছেন, সেই রিজয়েন্ডার কিন্তু ওই সাংবাদিকরা কালেক্ট করে এটা পরে বুঝবে যে বাংলাদেশ আসলে হচ্ছে কোন হায়নার খপ্পরে পড়ছে, বা কোন মানে কি বলে, আমি একটা বাজে শব্দ ইউজ করতে গেছিলাম, আমি করলাম যে কতগুলো মূর্খের খপ্পরে বাংলাদেশ আছে, সেটা আরো ভালো সেই হিসাবে হচ্ছে আমাদের উপকার হয়েছে আর কি। হক পলাশ, আজকে আমরা অনেক কিছু আশা করেছিলাম শেখ হাসিনার বক্তব্য থেকে। প্রথমত পুরো অনুষ্ঠানটির শুরুতে একটু হসপস হয়েছে, কারণ শোনা যাচ্ছিল না, আপনার বক্তব্য থেমে গেছে। আমরা তো ভেবেছিলাম যে শেখ হাসিনার বক্তব্য থেমে যায় কিনা, অনেক কিছু জানতে পারি না। কিন্তু আপনার কি মনে হয়, শেখ হাসিনা বলছেন যে তিনি জনগণের রাজনীতি করেন, জনগণকে তিনি কি মেসেজটা দিতে পেরেছেন? আপনার কি মনে হয়? দেখেন, এখানে হচ্ছে দুইটা ব্যাপার, যে আজকের এইটার মানে টু বি ভেরি অনেস্ট, যে এইটার প্ল্যাটফর্ম যেহেতু হচ্ছে ইন্টারনেট জার্নালিস্টগুলো ছিল, এখানে অবভিয়াসলি এটা যদি হচ্ছে আপনার হচ্ছে বাংলায় বলা যায় তো আমাদের প্রান্তিক লোকের সকল মানুষের জন্য বোঝা সহজ হইতো। সো এটার স্পিচের বাংলা ভার্সনটা যদি হচ্ছে সামনে আসে, এটা আমাদের জন্য ভালো। এক, আর নাম্বার টু হচ্ছে এটার অডিয়েন্সটাও কিন্তু হচ্ছে যে মানে এই জিনিসটা কিন্তু যেটা বললাম যে ইট ওয়াজ এন ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স, যেখানে নেত্রী হচ্ছে অ্যাড্রেস করবে, সেটাই বাংলাদেশের এই বর্তমান আপনার হচ্ছে যে যারা শাসন ক্ষমতা দখল করে আছে তাদের এই ভীতি, তাদের আশঙ্কা, এই জিনিসটাকে আরো অনেক বেশি ম্যাগনিফাই করেছে। বাট আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট ওভার দ্য টাইম, মানে যেভাবে আমরা এই সিরিজ অফ ইভেন্টগুলো দেখতে পাচ্ছি, এই জনগণের উদ্দেশ্যে কথা বলা, এই জিনিসগুলোও জননেত্রী শেখ হাসিনা টাইম মতো বলবেন। আজকে হয়তো ওইটার জন্য ওই প্ল্যাটফর্মটা ছিল না, কিন্তু মানে সার্বিকভাবে মানুষজনের এটা আসলে হচ্ছে ইন্ডিকেট করে যে জনগণের কত প্রত্যাশা। আমি অনেক জায়গায় মানুষজন ধরেন হচ্ছে আমাদের ধরেন, আমি তো গ্রামের ছেলে, গ্রাম থেকে মানুষজন পাঠাইছে, হয়তো তারা বুঝতেছে না বা করতেছে না, বাট তারা হচ্ছে গ্রামের চা স্টলে মানুষজন হচ্ছে দেখার চেষ্টা করতেছে। তো এই যে ইন্ডিকেটরটা উনার প্রতি, উনি যে আসলে কতটুকু প্রার্থিত বা কাঙ্ক্ষিত, এই জিনিসটা হচ্ছে বড় প্রমাণ। জাস্ট একটা জিনিস বলে এখানে শেষ করবো, যে আপনার দেখেন সবচেয়ে বড় যে কোয়েশ্চেন, যে অনেকেই যে ডাউটটা করে যে মানে ধরেন আপনার শেখ হাসিনাকে মানুষজন চায় কিনা, এটার প্রমাণটা কি? শেখ হাসিনাকে যে চায় না সেটার প্রমাণটা কি? জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে এজল কতজন মানুষের পার্টিসিপেশন ছিল? 5ই আগস্টে সরকার পতন হয়ে যাওয়ার পরে ঢাকা শহরে সর্বোচ্চ লোক হইল হচ্ছে ধরেন 5 থেকে 10 লাখ লোক ছিল, ধরেন 5 লাখ, মানে 10 লাখই ধরলাম তর্কের খাতিরে। আপনি যে কোনো এনআইসি দেখতে পারেন, বেশি হওয়ার কথা না, বা বিভিন্ন স্ট্রাকচারে বাংলাদেশের লোকের তুলনায় সেই লোকগুলো কতটুকু? আর সাধারণ মানুষজনের বিভ্রান্তি ভেঙে যাওয়ার পরে তারা কি সেই সুযোগটা পাইছে? আপনি তো আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক রাজনীতি ধারাই দেন নাই। আপনি এই কোয়েশ্চেনের যদি লেজিট কোনো সলিউশন চান, আপনার তো এই বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের নীতি তো এই কথাই বলছে যে তুমি নিয়মতান্ত্রিক রাজনীতির সুযোগটা দিয়ে দেখো, দেন ইউ ক্যান টেল যে মানুষজন তারা চায় কি চায় না। যেমন ওদের যে ভাষা না, আওয়ামী লীগ দেখবে না, এবং হচ্ছে একজন খুব বিখ্যাত উপস্থাপক তো বলছে যে শেখ হাসিনা সাক্ষাৎকার দুনিয়ার কেউ নেবে না। সো নাও উই সি দ্য আনসার, ওনার আনসার সাক্ষাৎকার নিচ্ছে কি নিচ্ছে না, রাইট? এট দ্য সেম টাইম আপনি উনার জনগণের প্রতি যে উনার মানে উনি মানুষজন কতটুকু ওনাকে কাঙ্ক্ষিত মানুষজনের কাছে, উনি এই জিনিসটা বোঝার একমাত্র আনসার হচ্ছে যে আওয়ামী লীগে একটা নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দিতে হবে, অথবা নির্বাচন করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, এবং সাংবাদিক হয়তো তার সেই ইউটিউব চ্যানেলকে মনে করে যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ওইটাই বললাম যে ওই জিনিসটা ওই কানেক্টিভিটি, আমি যে জিনিসটা মনে করি আপনার যে ধরেন এটা তো ধরেন এটা হচ্ছে মানে অনেকগুলো সিরিজ অফ ইভেন্টস এর একটা ধারাবাহিকতার মাধ্যমে এনেছে। উনি যেমন ইনিশিয়ালি শুধুমাত্র কর্মীদের সাথে কথা বলতেন, মানে দলীয় কর্মীদের, তারপরে হচ্ছে উনি দায় মুক্তির মাধ্যমে অ্যাক্রস দ্য বর্ডার, অর্থাৎ হচ্ছে পার্টির বাইরে মানুষজনের সাথে কথা বলেছেন, নির্যাতিত নিষ্পিত মানুষের সাথে কথা বলেছেন, এবং অবভিয়াসলি যেগুলো পাবলিকলি বলার মতো না, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার সবার সাথে তো এই যোগাযোগটা করছেন। তো এই আয়োজনের সাথে যুক্ত আপনি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলায় কোনো সাক্ষাৎকার খুব দ্রুতই আসছে কিনা, বা কোনো প্ল্যাটফর্মে কিনা? বাংলা সাক্ষাৎকার কিন্তু হচ্ছে আপনার দুইটা, মানে এই সময় তো একটা ডিটেইল সাক্ষাৎকার এসেছে, দা ওয়ালে সাক্ষাৎকার এসেছে, তো উনি কিন্তু রেগুলার বলছেন, এবং
আমি এক্সপেক্ট করি যে নেত্রী হয়তো হচ্ছে বাংলায়ও বলবেন, উনি তো মানুষের জন্য বলছেন, এবং উনার সকল ইন্ডিকেশন তো আসলে হচ্ছে জনগণের জন্য। সো জনগণ খুব দ্রুতই হয়তো, আমার এক্সপেকটেশন সেটা, এটা কোনো মানে ইয়াতে স্পেকুলেশন না, আমার এক্সপেকটেশন যে নেত্রী যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো বাংলায় বা জনগণের উদ্দেশ্যে একটা ওপেন কল, মানুষজনের সাথে কথা বলা, ইন্টারেক্ট করা, সেগুলো হয়তো আমরা ইন ফিউচার খুব দ্রুতই দেখতে পাবো। অশেষ ধন্যবাদ আমিনুল হক পলাশ, আবারও কথা হবে আপনার সাথে, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ।